হ্যালো, অ্যাডভেঞ্চারে সবাইকে স্বাগতম। আমাদের আজকের ম্যাথের যে অ্যাডভেঞ্চারটা, এটা একটু ঐতিহাসিক অ্যাডভেঞ্চার হবে। ঐতিহাসিক অ্যাডভেঞ্চার বলতে বোঝাচ্ছি আমরা যে একটু ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করব। এই যে আমরা ত্রিকোণমিতিক ফাংশন ব্যবহার করি, সাইন কস, ট্যান কস, সেক কোসেক, এদের নাম এরকম কেন? ত্রিকোণমিতির সাথে বৃত্তের যে খুব সুন্দর একটা সম্পর্ক আছে, এটা হয়তো অনেকে জানিই না। আমি নিজেও জানতাম না স্টুডেন্ট থাকা অবস্থায়। পড়ানো শুরু করার পর একটু ঘাটাঘাটি করে জানতে পারছি, অ্যান্ড সেই জিনিসগুলো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করবো। তো যেহেতু গল্পে যাব, গল্পের সবচেয়ে ভালো মজা কিন্তু পাওয়া যায় হচ্ছে যখন নিজেদেরকে গল্পের কোনো ক্যারেক্টার মনে হয় চিন্তা করতে পারি। সো এই জন্য মেইন গল্পে যাওয়ার আগে চলো একটু চিন্তা করে দেখি, তুমি আর আমি মিলে যদি আজকের দিনে মডার্ন যুগে এসে ত্রিকোণমিতি আবিষ্কার করতাম, তাহলে ঘটনাটা কিরকম ঘটতে পারতো একটু বোঝার ট্রাই করি। তো মনে করো তুমি একদিন আমার স্টুডেন্ট, আমার আগেকার দিনে যেরকম হতো বড় বড় ম্যাথমেটিশিয়ানদের শিষ্যরা থাকতো, শিষ্যরাও আরো নতুন নতুন অনেক কিছু আবিষ্কার করে ফেলতে পারতো। সো সেরকম মনে করো। সো তুমি আমার এই ছবিটা মনে করো পাইছো, অ্যান্ড তুমি জানো যে আমার এই চ্যানেলটা একটু নতুন চ্যানেল। তো তুমি ভাবলা যে ভাইয়ার ছবি পাওয়া গেছে, সো ছবিটা দিয়ে খুব খুব সুন্দর একটা রিলস বানাই, রিলস বানায় ভাইয়াকে একটু ভাইরাল করার ট্রাই করি। সো সেই চিন্তা থেকে তুমি কি করলা, রিলস বানাইতে গেলে তো একটু ছোট জায়গাতে বানাইতে হয়, ছোট করে নিতে হয়। সো এই ছবিটাকে তুমি একটু ছোট করে নিলা। সো দেখো, বড় ছবি যেরকম ছিল ছোট ছবিটাও কিন্তু দেখতে সেমই আছে। সো এটা দিয়ে তুমি একটা রিলস বানাইলা, অ্যান্ড সেটা সামহাও ভাইরাল হয়ে গেল, চ্যানেল অনেক বড় হয়ে গেল আমার। সো এটা দেখে আমার কাছে তখন মনে হলো যে তার মানে রিলস বানানো তো আসলে ভালো একটা আইডিয়া হইতে পারে। সো আমিও তখন ট্রাই করলাম যে আমার ছবিটাকে আমিও একটু এডিট করা ট্রাই করি, আমি একটু ছোট করে নিয়ে আসি। কিন্তু আমি যখন ছোট করতে গেলাম তখন এরকম হয়ে গেল, বিকৃত হয়ে গেল, চেহারাটা ভালো মতো বোঝা যাচ্ছে না যে মানুষটা কে। তো কাহিনীটা কি হয়ে গেল এখানে আসলে? ম্যাথভেঞ্চারে তো সবসময় আমি বলি যে ভুল হইলে জাস্ট মেনে নেওয়া যাবে না, ভুলটা কেন হয়েছে, কি কাহিনী ছিল, ওইটা বুঝে ট্রাই করতে হবে যেন ফার্দার ওই ভুলটা না হয়। সো আমিও সেম, আমি ভুল করছি ঠিক আছে, বাট ডাইরেক্টলি যে মেনে নিব হ্যাঁ ভুল হয়েছে, চুপচাপ বসে থাকবো আর কোনো কিছু করবো না, এরকম না। জানা ট্রাই করতেছি যে ভুলটা কেন হলো। সো তুমি যেহেতু ঠিক করছিলা, তো তোমার কাছে জিজ্ঞেস করলাম, তুমি শিষ্য তো কি হয়েছে, আমরা সবার কাছ থেকে শিক্ষা নিতে পারি। তো তোমার কাছে যখন জানার ট্রাই করলাম, তখন একটা জিনিস খেয়াল করলাম যে তুমি যখন এই বড় ছবিটাকে ছোট করছিলা, তখন এই যে সাইডগুলো ছিল, এই সাইডগুলোকে তুমি একটা পার্টিকুলার অনুপাতে নিয়ে গেছিলা। এখানে দেখো, এপাশে 6 ইঞ্চ ছিল, তুমি এটাকে 2 ইঞ্চ বানিয়ে দিছো, তাহলে এটা কি হয়েছে, 2 ইঞ্চ হয়ে গেছে। আগে ছিল কত, 6, তার মানে 1/3 বানিয়ে দিছো, 1/3 করে ফেলছো অনুপাতটা। এন্ড এই পাশে যেটা ছিল হচ্ছে 8 ইঞ্চ, সেটা হয়ে গেছে হচ্ছে 8/3, এটাও কিন্তু তাহলে 1/3 হয়েছে, 8কে 3 দিয়ে ভাগ করা হয়েছে। সো দুই পাশের অনুপাতটা সেম মেনটেন করছো, যেটা আমি করতে পারছিলাম না। আমি যখন ছবিটা ছোট করছিলাম তখন হয়তো এরকম হয়ে গেছিল, দেখো এদিকে 8 ইঞ্চ ঠিকই রাখছিলাম, আমি জাস্ট এদিকে উপর থেকে নিচের দিকে নামিয়েছিলাম, এদিকে 2 ইঞ্চ বানিয়ে ফেলছিলাম। সো অনুপাতটা সেম ছিল না, এই জন্য হচ্ছে এরকম দেখতে আর সেম লাগতেছিল না, বাট তোমার ছবিটা দেখতে সেম লাগতেছিল। সো এই যে দেখতে সেম যে ব্যাপারটা, এখান থেকেই ইনিশিয়াল উৎপত্তি শুরু হইলো। দেখতে সেম, এটাকে আমরা আরেকটু শুদ্ধ ভাষায় বলি হচ্ছে সদৃশ। দুইটা জিনিস যখন দেখতে সেম হয় তখন তাদেরকে আমরা সদৃশ বলি। এখান থেকে ত্রিকোণমিতির ইনিশিয়াল ধারণা শুরু হলো। আজকের দিনে হলো এরকম ছবি নিয়ে কথাবার্তা বলতেছি, কিন্তু যখন আদিম জামানায় ছিল তখন তো আর ছবি ছিল না। বাট প্রকৃতি আমাদের সবচেয়ে বড় একটা রিসোর্স আসলে। প্রকৃতিতে সবকিছু আছে, সব জায়গাতেই ম্যাথ লুকানো আছে। সো ম্যাথমেটিশিয়ানরা প্রকৃতিতে বিভিন্ন টাইপের জিনিসপত্রে এই জিনিসটা, এরকম অনুপাতের ব্যাপারটা লক্ষ্য করলো আসলে। অ্যান্ড সেটা ত্রিভুজের উপরে সবার ফার্স্টে অ্যাপ্লাই করা ট্রাই করলো, কারণ ত্রিভুজ ছিল হচ্ছে সব থেকে সিম্পল একটা আবদ্ধ এরিয়া। সবচেয়ে কম বাহু দিয়ে তো যদি তুমি একটা আবদ্ধ এরিয়া আঁকতে চাও, সেটা কিন্তু ত্রিভুজ হয়। অ্যান্ড ত্রিভুজ আমাদের প্রকৃতিতে সব জায়গাতেই কম বেশি খুব ভালো মতোই দেখা যায়। সো ত্রিভুজের কাছে যাই তাহলে এবার। সো একটা ত্রিভুজ আছে। এখন ম্যাথমেটিশিয়ানরা যখন কাজ করতেছিল তখন একটা ত্রিভুজ আঁকলো, মনে করো এক জায়গাতে একটা পেপারে আঁকলো, তখন তো আর এরকম কম্পিউটার ছিল না যে ইচ্ছা মতো ছবি জেনারেট করতে পারবে, সবকিছু হাতেই করা লাগতেছে। তো এই ত্রিভুজটা আঁকলো, একটা খাতায় করতেছিল, খাতা শেষ হয়ে গেছে, নতুন আরেক জায়গাতে যায় আবার এই ত্রিভুজ আঁকতে হবে। এখন আগে যে ত্রিভুজটা আঁকছিল একদম সেম ত্রিভুজটা কিভাবে আঁকবে, বা আগের ত্রিভুজটাকে যদি বড় করতে চাই, দেখতে যেন সেম হয়, তখন কি করবে? তখন একটা উপায় মনে করলো, ওকে সেম দেখতে হবে, তাহলে সবগুলো সাইডের মেজারমেন্ট নিই, এই সাইডে কতটুকুন দৈর্ঘ্য আছে সেটা দেখি, দেন এই পাশে তিনটা বাহু আছে, তিনটা বাহুরই দৈর্ঘ্য নেওয়া হলো, তিনটা বাহুর দৈর্ঘ্য নিয়ে নতুন একটা ত্রিভুজ গঠন করা হলো। এইবার এই ত্রিভুজটাকে যদি বড় ছোট করা হয় তখন দেখা যাবে যে আগের ত্রিভুজের মতোই আছে, বাট এখানে একটু প্যারা বেশি, তিনটা বাহু সবগুলো মেজার করা লাগতেছে। অ্যান্ড ত্রিকোণমিতি ইনিশিয়াল ধারণাটা আসলে হচ্ছে অ্যাস্ট্রোনমি থেকে আসছিল, মেনলি যে গ্রহ নক্ষত্রের যে মেজারমেন্টগুলা সেখান থেকে আসছিল, ওদের অবস্থান নিয়ে হচ্ছে ত্রিকোণমিতির ইনিশিয়াল কাজকর্ম শুরু হয়। সো ওই অত দূরের গ্রহ নক্ষত্র দৈর্ঘ্য মাপা, কত দূরে আছে,
কোনটা থেকে কোনটা কত ডিসপ্লেসমেন্ট হইলো, এগুলো মাপা একটু প্যারা ছিল। তো তখন ওরা চিন্তা করলো যে না, এটা তো আসলে অনেক বেশি কাজ হয়ে যায়, একটু কাজ কমানো যায় না। এখানে তো শুধুমাত্র বাহু নাই, কোণও তো আছে, কোণ নিয়ে একটু চিন্তা করে দেখি। যখন দুইটা ত্রিভুজ দেখতে সমান হয় তখন তাদের দেখো সব জায়গাতে কোণ, যে উপরের কোণটা দেখো, এই সাইডের কোণটা দেখো, এই সাইডের কোণ দেখো, কোণও সমান হয়ে যায়। কিন্তু সেই ক্ষেত্রেও ঝামেলাই থাকলো ম্যাথমেটিশিয়ানরা, কারণ কোণও তো আসলে তিনটা, বাহু যেমন তিনটা মাপতে হবে, কোণও তো তাহলে তিনটাই মাপতে হবে যদি আমরা সমান অনুপাতে বড় বা ছোট করতে চাই। এমন কোনো উপায় কি আছে এতগুলো কোণ না মেপে কাজ করা যায়? ততদিনে পিথাগোরাসের যে থিওরি সেটা খুব ভালো মতো এস্টাবলিশ হয়ে গেছিল। তার মানে সমকোণী ত্রিভুজ নিয়ে ম্যাথমেটিশিয়ানরা খুব ভালো মতো সবকিছু জানতো। তো সমকোণী ত্রিভুজের কিন্তু একটা খুব সুন্দর বৈশিষ্ট্য আছে। সমকোণী ত্রিভুজের একটা কোণ তো 90 ডিগ্রি হয়, রাইট? এটা তো ফিক্সড, এটা চেঞ্জ হবে না সমকোণী ত্রিভুজের। বাকি থাকলো কয়টা কোণ? দুইটা কোণ। সেই দুইটা কোণের যে কোনো একটা কোণের মেজারমেন্ট যদি নিয়ে নেওয়া যায়, তাহলে ওই এক কোণ দিয়ে যদি ত্রিভুজ আঁকা যায়, অটোমেটিক্যালি ত্রিভুজটা সমকোণী ত্রিভুজের সমান হবে বা সদৃশ হবে। একটু খেয়াল করে দেখো, আমি জাস্ট একটা কোণকে মেজার করব। মনে করো এই পাশে যে কোণ আছে, এই কোণটাকে আমি ঠিকঠাক করে মেপে নিচ্ছি। জাস্ট কোণটা মাপতেছি, খেয়াল করো, কোণ মেপে নিছি। এখন ওই দেখো ত্রিভুজ কিন্তু কমপ্লিট করে নেই, এটা আগে থেকে অনেক ছোট ত্রিভুজ, বাট স্টিল এটা সদৃশ, দেখতে সমান হবে। খেয়াল করো জিনিসটা, জাস্ট একটা কোণ মাপছি, বাহুর দৈর্ঘ্য সমান নিয়ে নেই, কোনো কিছুই সমান নিয়ে নেই, একটা কোণ মেপে যে ত্রিভুজটা পাইলাম, এই ত্রিভুজটাকে এখন যদি আমি বড় ছোট করি তাহলে একদম আগের ত্রিভুজটার মতোই হয়ে যাবে। জাস্ট একটা কোণ মাপছিলাম, কিন্তু আমরা আর কিচ্ছু মাপছিলাম না। খেয়াল করছো, একদম আগের ত্রিভুজটা হয়ে গেছে। সমকোণী ত্রিভুজের এই ব্যাপারটা ম্যাথমেটিশিয়ানদের খুব ইন্টারেস্টিং লাগলো, যে সমকোণী ত্রিভুজে তাহলে একটা কোণ জানতে পারলেই তো এনাফ, একটা কোণ জানতে পারলেই যে কোনো দুইটা অনুরূপ বাহুর অনুপাত সবসময় তাহলে সমান থাকবে। সো এই যে সমান থাকবে সবসময় অনুপাত, তার মানে একটা কোণ জানলেই হচ্ছে ওই কোণের জন্য ভ্যালু সবসময় ফিক্সড হয়ে গেল। এটা কাইন্ড অফ ফাংশনের মতো না, জাস্ট একটা কোণ ইনপুট দিবা, ওই কোণের জন্য একটা অ্যান্সার পাবা, অলওয়েজ টাইম সেম থাকবে যে কোনো সমকোণী ত্রিভুজের জন্য। এই ব্যাপারটা থেকে তখন আসলে হচ্ছে অনুপাতের যে ধারণা, অনুপাত দিয়ে হচ্ছে ফাংশন তৈরি করার ট্রাই করা হলো। এখন একটা সমকোণী ত্রিভুজের বাহু কয়টা হয়? অবভিয়াসলি ত্রিভুজ যেহেতু, তো বাহু তো তিনটাই হবে। ধরলাম এ বি সি, এখানে হচ্ছে নাম দিলাম, আর বড়টার নাম দিলাম হচ্ছে মনে করো পি কিউ আর। এখন হয়েছে সমান অনুপাতে, মনে আছে ছবির কথা, সমান অনুপাতে সব সাইডে একই অনুপাতে বড় বা ছোট করা হলে তখন দেখতে সেম হয়, সদৃশ হয়। সেই দুইটা যখন সদৃশ হলো, তাহলে সদৃশ কোণও তখন সদৃশ হয়ে গেছে। কিন্তু আমরা এই যে একটা কোণ মাপছিলাম, আর একটা কোণ তো 90 ডিগ্রি, আর দুইটা কোণ সমান হয়ে গেলে 3 নম্বর কোণ অবশ্যই সমান হইতে হয়। তো তখন হচ্ছে এই অনুপাতের ব্যাপারগুলো চলে আসলো, যে সেম সেম যে কোণগুলা পাইছি তাদের অপোজিট বাহুগুলোর অনুপাত যেহেতু সমান অনুপাতে বড় করা হচ্ছে অথবা সমান অনুপাতে ছোট করা হচ্ছে, ওই অনুপাতগুলো তাহলে সমান থাকতে বলে টাইম। তার মানে বলা যায় এখানে যে এ বি বাহু আর এই পাশের যে পি আর বাহু, এটা যত বড় করা হয়েছে, আবার এদিকে যে বিসি বাহু ছিল, এদিকে আর কিউ বাহুটাও অটোমেটিক্যালি তত বড়ই হয়েছে। সিমিলার ওয়েতে এখানকার যে এসি বাহু আছে আর এখানকার যে পি কিউ বাহু আছে, সমান অনুপাতেই বড় হয়েছে। এই অনুপাতগুলো সমান, বাট এই অনুপাতগুলোতে দেখো দুইটা ত্রিভুজ লাগতেছে। বাট তুমি যদি আরেকটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, দুইটা ত্রিভুজ কিন্তু আর লাগবে না। তুমি যদি একটু সাইড চেঞ্জ করো, সাইড চেঞ্জ তো করা যাবে কারণ এটা তো আসলে সমীকরণ যদি আমি সাইড চেঞ্জ করি, পি আর কে ওই পাশে পাঠাই আর বিসি কে এই পাশে পাঠাই, তাহলে কিন্তু এরকম হয়ে যাচ্ছে, এ বি বাই বিসি ইজ ইকুয়াল টু পি আর বাই আর কিউ। এই যে এখন তো একই ত্রিভুজের দুইটা অনুপাত, একটা কোণের জন্য একই ত্রিভুজের দুইটা বাহুর অনুপাত। এরকম এ বি বাই বিসি দেখাইছি, চাইলে এ বি বাই এসি দেখাইতে পারি, এখানে নিয়ে আসতে পারি এটাকে। তো এইভাবে আমরা একটা ত্রিভুজের জন্য কতগুলো অনুপাত পাইতে পারি খেয়াল করে দেখো তো। যেহেতু তিনটা বাহু আছে, তাহলে কি কি হইতে পারে? এ বি বাই এসি ছিল, এটাকে উল্টে তুমি বলতে পারো এসি বাই এবি। আবার এ বি কে উপরে না নিয়ে তুমি যদি অন্য একটা বাহুকে নাও, মনে করো বিসি বাই এসি বলো, আবার এটাকে উল্টে এলে কি হবে? এসি বাই বিসি, এরকমও হইতে পারে। তো উপরে কে কে গেছে? এ বি গেছে, এসি গেছে, আর বিসি গেছে, তাই না? সবাই কম বেশি উপরে গেছে। তো আরেকটা অনুপাত কিন্তু এখান থেকে আনা যায়, চিন্তা করে দেখো তো একটু, আরেকটা অনুপাত কোনটা মিস করছি আমি, এখন যেটা লিখি নেই। খুঁজে পাইছো তো কোনটা হবে? বিসি বাই এ বি, আর এটারই উল্টা দিলে হচ্ছে এ বি বাই বিসি। তাহলে এই হচ্ছে টোটাল কয়টা অনুপাত আসলে এখানে? 6টা। দেখো 1 2 3 4 5 6। এই কারণে কিন্তু ত্রিকোণমিতিক অনুপাত 6টা হয়, সাইন কস ট্যান কট সেক কোসেক। বাট স্টিল সাইন কস ট্যান কট সেক কোসেক কিন্তু আসে না, জাস্ট আমরা 6টা অনুপাত পাইলাম। এই বাহুগুলো আমরা জানি যে যেটাকে আমরা কোণ ধরবো তার অপোজিট বাহুকে লম্ব বলা হয়,
তার সাথে যে বাহুটা থাকে সেটা হচ্ছে ভূমি হয়। আর যেহেতু সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি তো থাকবেই, 90 ডিগ্রির অপোজিট বাহুকে বলা হচ্ছে অতিভুজ। সবচেয়ে বড় বাহুটা হচ্ছে অতিভুজ। আর এই যে কোণ ধরবো কোনটা, বাকি তো দুইটা কোণ আছে, দুইটা কোণের যে কোনো একটা কোণকে আমরা ইনপুট নিতে পারি। সো যাকে আমরা কোণ হিসেবে কনসিডার করব তার উপরে ডিপেন্ড করবে যে কে লম্ব আর কে হচ্ছে ভূমি। সো এরকম যদি আসে যখন সমকোণী ত্রিভুজ, তাহলে হচ্ছে আমাদের এই হচ্ছে সেই 6টা অনুপাত। আগে ওই যে ABBC দিয়ে বুঝাইছিলাম, এখন জাস্ট নাম দিয়ে বুঝাইলাম। সো এই অনুপাতগুলো আসলে, এই অনুপাতগুলো একটা সমকোণী ত্রিভুজের একটা পার্টিকুলার কোণের জন্য ফিক্স থাকবে। যেহেতু একটা পার্টিকুলার কোণের জন্য ফিক্স থাকবে, তাহলে ফাংশনের মতো কাজ করবে। তাহলে সেই ফাংশনের নামটা কি হবে? এটা জাস্ট অনুপাত পাইলাম। ফাংশনটা পেয়ে গেলে দেন আমরা ওটার ভ্যালু ইনপুট দিলে বারবার অ্যান্সারটা ইজিলি পাবো। আদারওয়াইজ আমাদের বারবার হচ্ছে এই বাহুর দৈর্ঘ্য মেপে মেপে হিসাব করতে হবে। তো এই ফাংশনের নাম দেওয়ার ব্যাপারটা ইনিশিয়েট হলো হচ্ছে ইন্ডিয়ানদের হাত ধরে। আর্যভট্ট নামে একজন ইন্ডিয়ান ম্যাথমেটিশিয়ান ছিল, নাম শুনছে হয়তো। সে হচ্ছে এই ফাংশনগুলোর নাম দেওয়ার ট্রাই করলো। অনুপাতগুলা যে ফাংশন দ্বারা রিপ্রেজেন্ট করা যায় সেই ফাংশনগুলো একটা নাম দেওয়ার চেষ্টা করলো সে প্রথম। অ্যান্ড তার যে ধারণাটা ছিল, খুব সুন্দর একটা ধারণা, সেটা চলে এবার আমরা একটু ডিসকাস করি, একটু বোঝার ট্রাই করি যে আর্যভট্ট আসলে কি চিন্তা করছিল, কেন নাম এরকম সাইনি হয়ে গেল। ইন্ডিয়ানদের মাঝে তীর ধনুকের বেশ ভালো একটা প্রচলন ছিল। তোমরা যদি ইন্ডিয়ান পুরাতন যুদ্ধের মুভি দেখে থাকো, বাহুবলী যেরকম একটা মুভি, ওখানে কিন্তু তীর ধনুক দিয়ে যুদ্ধ করে। সো আর্যভট্ট এখানে খুব সুন্দর একটা জিনিস খেয়াল করলো। আমাদের চারপাশেই কিন্তু আসলে সবসময় ম্যাথ লুকায় থাকে, আমাদের জাস্ট দেখার নজর তৈরি করতে হবে। ম্যাথ বেঞ্চার কিন্তু সবসময় এটাই বলি যে প্র্যাকটিক্যাল লাইফে সব জায়গাতে তুমি চাইলে ম্যাথকে রিলেট করতে পারবা। যাই হোক, আর্যভট্ট এখান থেকে সুন্দর একটা জিনিস খেয়াল করলো যে এই যে তীর ধনুক হয়, তীর ধনুকের কি হয়, একটা বাঁকা বাহু হয়, রাইট? আর সেই বাহুর সাথে একটা তার থাকে। সো এই বাঁকা বাহুটাকে সে একটা বৃত্ত কনসিডার করলো, বাঁকা বাহুর সাহায্যে একটা বৃত্ত আঁকলো, যে বৃত্তটা হচ্ছে ইউনিট সার্কেল, ক্যালকুলেশনের সুবিধার্থে। ইউনিট সার্কেল বলতে বোঝানো হচ্ছে যার ব্যাসার্ধ হবে হচ্ছে 1। এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 1। সেখানে একটা ব্যাসার্ধ দেখালাম, মনে করো CO, এটা হচ্ছে 1। এখন ধনুকের বাঁকা বাহুতে তো বৃত্ত আঁকা হইলো, আর ধনুকের আরেকটা কি থাকে, থাকে হচ্ছে ওই যে তারটা সোজা থাকে, যখন আমরা টান দিই তারপর হচ্ছে তীর ছেড়ে দিই। সো ইনিশিয়ালি সেটা কিন্তু সোজা থাকে। সো এই সোজা তারটা হচ্ছে তাহলে বৃত্তের কি হচ্ছে, এখানে জ্যা হচ্ছে, রাইট? আর দেখো যখন এই জ্যাটা আঁকলাম, ওই যে ব্যাসার্ধটা ছিল, ব্যাসার্ধটা কিন্তু জ্যায়ের সাথে সবসময় সমকোণ তৈরি করে ফেলবে। আর আমাদের সমকোণী ত্রিভুজই তো দরকার, সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাত নিয়ে তো আমরা মেইনলি কথাবার্তা বলতেছি, ওইটার জন্যই তো ফাংশনের নাম দেওয়া ট্রাই করতেছি। সো আর্যভট্ট কি করলো, এই যে জ্যা থাকলো, জ্যাটাকে অর্ধেক করে নিল, কারণ অর্ধেক করলে তো আমরা সমকোণী ত্রিভুজ কমপ্লিট করতে পারছি, কারণ বোথ সাইডে তো সমকোণ আছে। সো অর্ধেক করে নিলাম। এখন সমকোণী ত্রিভুজ কমপ্লিট করার জন্য আমাদের আরেকটা বাহু দরকার, এখানে দিয়ে নিলাম। এই বাহুটাও ভালো মতো খেয়াল করে দেখো, এটাও কিন্তু বৃত্তের ব্যাসার্ধ হয়ে গেছে CA। যেহেতু এটা ইউনিট সার্কেল, একক ব্যাসার্ধের বৃত্ত, তার মানে সি এর মানও কত হবে, 1 হবে। এবার খেয়াল করে দেখো, এই যে সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম, তাহলে এখন তো আমরা ওই অনুপাতগুলোতে যাইতে পারি। সেখানে ও একটা পার্টিকুলার অনুপাত নিয়ে বেশি ইন্টারেস্টেড থাকলো, যেহেতু ধনুকের সাথে কম্পেয়ার করা হচ্ছে। ধনুকের যে তার ছিল, সেই তারটা হচ্ছে একটা সরল রেখা হয়, ধনুকের বাঁকা বাহুটা তো সরল রেখা হয় না। তো ধনুকের যে তার ছিল, সেই তারটাকে এখানে অর্ধেক করে নেওয়া হয়েছিল, AD। সো AD ছিল হচ্ছে আমাদের সেই ধনুকের তারের অর্ধেকটা, আর CA হচ্ছে এখানে 1। আর ভালো মতো খেয়াল করে দেখো, যদি আমরা এখানে এখন ওই অনুপাত নিয়ে আসতে, তাহলে তো যে কোনো একটাকে কোণ বলতে পারি, তো 90 ডিগ্রি, এখানে এই দুইটার যে কোনো একটাকে কোণ বলতে হবে। যেহেতু আমরা AD বাহু নিয়ে নাম দিব, এই জন্য কোণটা হইলো হচ্ছে এখানে, এটাকে থিটা কনসিডার করা হলো। এটাকে থিটা কনসিডার যদি করো, তাহলে AD বাহু কিন্তু এখানে লম্ব, আর CA বাহু হচ্ছে কি, অতিভুজ, সবচেয়ে বড় বাহু যেটা। তো আমি যদি এখন এই ত্রিভুজটার এই পার্টিকুলার লম্ব আর অতিভুজের অনুপাত নিয়ে কথা বলি, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। অতিভুজকে কেন হরেই দিচ্ছি, কারণ অতিভুজের মান হচ্ছে 1 দ্বারা ভাগ করা সবচেয়ে ইজি। তো লম্ব বাই অতিভুজ, যেহেতু অতিভুজের মান 1, তাহলে এটা কি আসলে লম্ব বাই 1 না, তাহলে শুধুই লম্ব। তো লম্ব এখানে আমরা AD দ্বারা প্রকাশ করছি, তাহলে এটা হচ্ছে AD। এটা একটু খেয়াল রেখো। এখন দেখবা নামটা কিভাবে আসছে। এই যে আমরা এই রেখাটা নিছি AD, এটা আসলে কি ছিল, ধনুকের যে তার ছিল, তারের অর্ধেকটা ছিল, রাইট? সংস্কৃত ভাষায় ধনুকের তারকে বলা হয় হচ্ছে জ্যা। আর যেহেতু আর্যভট্ট এই জ্যায়ের অর্ধেক নিছিল, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে জ্যা আর্ধ নাম দেওয়া হয়েছিল তখন। তো এটা এত বেশি প্রচলন হয়েছিল, আর্যভট্ট এটা নিয়ে এত বেশি কাজ করছিল, তো বারবার জ্যা আর্ধ না ডেকে ওটার জন্য সিমিলার আরেকটা ওয়ার্ড দিল, জিভা। সংস্কৃত ভাষায় এটা আরেকটা ওয়ার্ড দিল। এই জিনিসগুলো কিন্তু হচ্ছে ইন্ডিয়ান কন্টিনেন্টে চলতেছে। সো অ্যারাউন্ড হচ্ছে 500 সি মানে হচ্ছে কমন ইরা, আমরা যে এখন সাল ব্যবস্থাটা প্রচলন দেখি আমরা, সেটাই। তো এরপরে ফার্দার যে ডেভেলপমেন্ট এটা হয়ে গেল এখানে কিন্তু তাহলে আমরা বলতে পারি এই যে নামটা পাইলাম AD, এটা আসলে কি, অর্ধ জ্যা বা জিভা বা জ্যা, যেটাই বলে আপাতত আমরা জিভা বলি। এটা নাম দেওয়া হলো, এই ফাংশনটার নাম দেওয়া হলো হচ্ছে জিভা ফাংশন।
সো ফার্দার ডেভেলপমেন্ট হইলো হচ্ছে মুসলিমদের হাত ধরে। ত্রিকোণমিতির এর পরের যে ডেভেলপমেন্ট স্টেজটা আসলো সেটা হচ্ছে মুসলিম যে ম্যাথমেটিশিয়ানরা ছিল তাদের হাত ধরে। তো এই জিনিসটাকে মুসলিমরা যখন ট্রান্সলেট করলো তখন এটার সিমিলার একটা ওয়ার্ড তারা তৈরি করে নিল, জিবা। বাট জিবা বলে আসলে ডাইরেক্টলি আরবিতে তখন কোনো এরকম ওয়ার্ড ছিল না। আর আরবিতে জের জবর পেশ তখন তারা ইউজ করতো না। এখন অনেক জায়গাতে এরকম আছে যারা লোকাল তারা জের জবর পেশ ইউজ করে না। তো এই যে নামটা জিবা, এই জায়গাতে কি হলো, এই সিমিলার দেখতে, সেম বানান দেখতে জাইব নামে বা জাইব একটা ওয়ার্ড ছিল আরবিতে। তো দুইটাই দেখো আরবি ওয়ার্ড। জিবাটা ডাইরেক্টলি কোনো ওয়ার্ড মিনিংফুল কোনো ওয়ার্ড ছিল না, জাস্ট ওই জিভা থেকে ওরা আরবিতে ট্রান্সলেট করে জিবা লিখছিল। বাট ওটার সাথে ক্লোজলি মিলে আরবির একটা ওয়ার্ড ছিল হচ্ছে জাইব। এই জাইবের মিনিং ছিল হচ্ছে ফোল্ড বা পকেট বলে, বা বে, যেটা বলে আমরা বে অফ বেঙ্গল চিনি না। বে অফ বেঙ্গল আসলে কি, ওই যে সমুদ্রে একটা জায়গাতে আসে একটু কার্ভড হয়ে যায়, তো এটাকে গর্ত বা পকেটও বলা হয়। তো এটা হচ্ছে আরবিকে চলতেছিল তখন, হচ্ছে প্রায় 800 কমন ইরা বলা হয়। তো এই টাইমে, আর এই টাইমটাতেই হচ্ছে ত্রিকোণমিতির সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট হইলো। আরবিকরা মোটামুটি ভালো মতো সবগুলা ফাংশন ডিফাইন করলো, অ্যান্ড ত্রিকোণমিতি মোটামুটি বলা যায় যে এস্টাবলিশড হয়ে গেল। দেন এগুলা যখন ইউরোপে বা আমেরিকার দিকে গেল, ল্যাটিন আমেরিকানরা যখন এটাকে ট্রান্সলেট করলো তখন এরা জাইবের যে মিনিং সেই মিনিং ধরে আগাইল। জাইবের মিনিং হচ্ছে যে বললাম পকেট বা গর্ত বা বে। সো ওইটার ল্যাটিন ওয়ার্ড হচ্ছে সাইনাস। সাইনাস মানে হচ্ছে ল্যাটিনে গর্ত বলা হয় বা পকেট বলা হয় বা ফোল্ড বা বে, একই মিনিং সবগুলো বলা হয়। সেই সাইনাসকে পরে ইউরোপিয়ানরা সাইন নামে ডাকা শুরু করলো। এই হচ্ছে এখান থেকে আসলে হচ্ছে সাইনের কাহিনী। কই ছিল হচ্ছে জ্যা, ওইটার মিনিংটা একটু ভুল ট্রান্সলেশনের কারণে হয়ে গেল হচ্ছে গর্ত বা সাইন। তো এর ছাড়া বাকি আমাদের আর যে অনুপাতগুলো আছে, এটা ছাড়া অনুপাত এখানে কি আছে, সেকেন্ড আর হচ্ছে ট্যানজেন্ট বা সেক থিটা ট্যান থিটা যেটাকে আমরা এখন বলি, এটার মিনিং এ কোনো প্রবলেম ছিল না। এটা আসলে কি, এখন সেকেন্ড মানে হচ্ছে ছেদক আর ট্যানজেন্ট মানে হচ্ছে স্পর্শক। এবার খেয়াল করে দেখো, আমরা বৃত্তের সাথে সরল রেখার যে সম্পর্ক যদি বলতে চাই তাহলে কয়ভাবে হইতে পারে। একটা সরল রেখা একটা বৃত্তের কি কি হইতে পারে, একটা সরল রেখা বৃত্তের জ্যা হইতে পারে, জ্যা নিয়ে কাজ হয়ে গেছে। একটা সরল রেখা বৃত্তের ব্যাসার্ধ হইতে পারে, সেটা নিয়েও কাজ হয়েছে। ব্যাসার্ধটাই তো এখানে হচ্ছে ইউনিট সার্কেলের কারণে 1 হয়ে বসে রয়েছে। আর কি হতে পারে, একটা সরল রেখা যদি আঁকো বৃত্তের উপরে, তাহলে সরল রেখাটা কিন্তু বৃত্তকে ছেদ করতে পারে, যেটাকে আমরা বলি হচ্ছে ছেদক, অথবা স্পর্শ করতে পারে, যেটাকে আমরা বলি হচ্ছে স্পর্শক। সো এই ছেদক আর স্পর্শকটাই তাহলে কিন্তু বাকি থাকলো। সো এদের নাম ধরে আসলো হচ্ছে ট্যানজেন্ট আর সেকেন্ড। কিভাবে আসলো, তো আমরা এখানে এবার তাহলে একটা ছেদক আর একটা স্পর্শক আঁকি। যে মানটা জানি তার সাহায্যে আঁকা ট্রাই করবো। আমরা এখানে ব্যাসার্ধের মান জানি, তো ব্যাসার্ধ দিয়ে আঁকি। সেখানে একটা ছেদক আঁকি ফেললাম, দেখো সিবি একটা ছেদক আঁকলাম, ওকে। আর বি বিন্দু দিয়ে একটা স্পর্শক আঁকলাম। তাহলে আমরা পাইলাম হচ্ছে এই যে সিবি হচ্ছে ছেদক আর ওবি হচ্ছে স্পর্শক বা ট্যানজেন্ট। এখন এটার সাহায্যে তাহলে আমরা কি করব, নাম দেওয়ার ট্রাই করবো, রাইট। আবারও নাম দিই, চলো। এটা কিন্তু ইউনিট সার্কেল, ওকে। এখন ছেদক সিবি এটা কিন্তু বৃত্তের বাইরে চলে গেছে, ইউনিট সার্কেল না এটা। ব্যাসার্ধ কত, 1 না। তো ব্যাসার্ধের ভিতরে কারা ছিল, সাইন আর কজ ছিল। তো সাইন আর কজের কিন্তু রেঞ্জের জন্য 1 পর্যন্ত। সেক ট্যান এদের মান কিন্তু 1 এর থেকেও বড় হইতে পারে, কারণ দেখো এটা বৃত্তের বাইরে চলে গেছে, 1 এর থেকে বড় মান। কত সুন্দর মতো মিলানো সবকিছু। যাই হোক, সো এবার নামকরণটা একটু দেখি। তো এখানে যদি আমি বলি যে সিবি ডিভাইডেড বাই, সিবি যেহেতু হয়ে গেছে তাহলে বড় ত্রিভুজ হয়ে গেছে, আর ওই যে সদৃশকোণী থাকার কারণে একটা কোণ তো আমরা সেম রাখছি, তার মানে সদৃশকোণী আছে, সবগুলো বাহুর অনুপাত সেম আছে। তাহলে সিবি বাহু সাথে বড় যে ত্রিভুজটা হলো সমকোণী ত্রিভুজ, তার যদি সিও বাহু নিই তাহলে আসলে কোন অনুপাতটা নিলাম, সিবি কি এখানে, সিবি হচ্ছে এখানে অতিভুজ, রাইট, অতিভুজ। আর সিও হচ্ছে ওই ত্রিভুজটার কি, ভূমি। এই জায়গায় ভূমির মানটা কত হবে এবার, ভূমি তো সিও, রাইট, সিওর মান কিন্তু হচ্ছে 1 ইউনিট সার্কেলের কারণে। তাহলে বলা যায় যে ভূমি যেহেতু 1, তাইলে অতিভুজই থাকবে শুধুমাত্র এখানে। আর অতিভুজটা এখানে আসলে কি, অতিভুজটা ভালো মতো খেয়াল করে দেখো তো সেকেন্ড কিনা। সেখান থেকে এই জন্য আসলো অতিভুজ বাই ভূমি, এটার নাম দেওয়া হলো সেকেন্ড। একইভাবে তুমি যদি ট্যানজেন্ট খেয়াল করো সেক্ষেত্রে তাহলে তোমার স্পর্শক লাগবে, রাইট। স্পর্শক যদি আমি নিই তাহলে এখানে দেখো ওবি বাহুটা যদি নিই, ওবি বাহুটা কিন্তু আমাদের বড় ত্রিভুজের জন্য থিটা কোণের জন্য কি লম্ব। তাহলে ওবি ডিভাইডেড বাই যদি আমি সিও নিই, ওবি তাহলে কি, ওবি হচ্ছে লম্ব আর সিও হচ্ছে ভূমি অ্যাজ ইউজুয়াল। আর ভূমির মান হচ্ছে 1, তাহলে লম্ব বাই ভূমি এখানে শুধু লম্ব হয়ে যাচ্ছে। আর লম্বটা এখানে এই ত্রিভুজের আসলে কি, লম্বটা এই ত্রিভুজের হচ্ছে স্পর্শক বা ট্যানজেন্ট।
তো এই জন্য এটার নাম হলো হচ্ছে ট্যানজেন্ট। এইভাবে আমরা সবগুলো এই 3টা অনুপাত পাইলাম। আচ্ছা একটু মুছে দিই। এই যে লম্ব বাই অতিভুজকে আমরা বলতেছি হচ্ছে সাইন, দেন অতিভুজ বাই ভূমিকে বললাম হচ্ছে সেক থিটা, ওই যে সেকেন্ডের শর্ট ভার্সন, আর লম্ব বাই ভূমিকে আমরা বলি হচ্ছে ট্যান থিটা, ট্যানজেন্টের শর্ট ভার্সন। এটা গেল হচ্ছে 3টা অনুপাত, বাট টোটাল অনুপাত হওয়ার কথা কিন্তু হচ্ছে 6টা। সো বাকি 3টা অনুপাত হচ্ছে এদের কমপ্লিমেন্ট, বাকি যে 3টা অনুপাত আছে কমপ্লিমেন্ট হয়। সো কমপ্লিমেন্টের কো আগে ইউজ করা হয়। এখানে ও ছিল হচ্ছে সাইন, লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন, সেটার যে কমপ্লিমেন্ট ভূমি বাই অতিভুজ তার আগে হচ্ছে কো অ্যাপ্লাই করা হয়েছে। একইভাবে এটা তাহলে কি হবে, কো সেকেন্ড, এটা হবে হচ্ছে কো ট্যানজেন্ট। এদেরকে আমরা শর্টে বলি যে কো সাইনকে শর্টে বলে কো সিওএস, এটা শর্টে বলে হচ্ছে কোসেক পুরোটাই বলি, আর এখানে শর্টে বলে হচ্ছে সিওটি কট। সো এই হচ্ছে আমাদের টোটাল 6টা নামের উৎপত্তি। এখন যদি কো কই থেকে আসছে এই কথাটা চিন্তা করো, কো হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের শর্ট করে কো বলা হচ্ছে এখানে। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে হচ্ছে পূরক কোণ। পূরক কোণ কাকে বলে এটা আই থিঙ্ক সবাই ছোটবেলা থেকে শিখে আসছি, যে দুই কোণের সমষ্টি যদি কখনো 90 ডিগ্রি হয় তখন সেটাকে বলা হয় হচ্ছে পূরক কোণ। সো নামের ইতিহাস জেনে গেছি, এবার একটু ছোট্ট ম্যাথমেটিক্যাল কথাবার্তা আসি, একটু কনসেপ্টের দিকে যাই। ত্রিকোণমিতিতে কনসেপ্ট খুবই কম, তার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে কোণের কনসেপ্ট। সো কোণের ব্যাপারে আমাদের এখানে একটু ধারণা নিতে হবে, কোণের কাহিনীটা আসলে কি। ত্রিকোণমিতিতে আমরা কোণ ইউজ করি, ওই কোণের জন্য যে কমপ্লিমেন্ট অ্যাঙ্গেল বা বিশাল বড় বড় কোণ যে হয় সেই কোণগুলো কিভাবে আসতেছে সেটা একটু বোঝার ট্রাই করি। চলো এবার। সো কোণ বুঝতে গেলে অ্যাজ ইউজুয়াল আমরা সমকোণী ত্রিভুজটা নিলাম, এখানে দেখো থিটা কোণ নিছি। সমকোণী ত্রিভুজ যেহেতু, তাহলে একটা কোণ তো ডেফিনেটলি 90 ডিগ্রি, এই কোণের মান তো ফিক্সড 90 ডিগ্রি, তাহলে বাকি যে 2টা কোণ থাকলো সেই 2টা কোণের সমষ্টিও কিন্তু তাহলে 90 হবে, কারণ টোটাল 3 কোণের সমষ্টি তো 180, একটা অলরেডি 90 হয়ে বসে আছে, বাকি দুজনকে মিলায় তাহলে বাকি 90 কমপ্লিট করতে হবে না। আর 2টা কোণ যখন 90 কমপ্লিট করে, 2টা কোণের সমষ্টি যখন 90 হয় তখন তাদেরকে একটা একটার কি বলা হয়, পূরক কোণ বলা হয়, যাকে আমরা ইংলিশে বলি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তাহলে এটা যদি থিটা হয় আর এই পাশেরটা যদি তুমি যদি আলফা বলো, তাহলে থিটা আর আলফা এই দুটার যোগফল কিন্তু হবে হচ্ছে 90। একটা জিনিস এখানে খেয়াল করছো, যখন এই থিটা থেকে আলফাতে গেল, এই পাশে যখন থিটা ছিল ওইটার পাশের সাথে যে বাহু সেটাকে ভূমি বলে, অপোজিট বাহুকে বলা হচ্ছে লম্ব। যখন তুমি এই কোণ ওই পাশে নিচ্ছ তখন কিন্তু ভূমি লম্ব চেঞ্জ হচ্ছে, কারণ ওই পাশে যখন কোণ আসছে তার অপোজিট বাহুতে এটা হয়ে যাচ্ছে, তখন এই পাশেটা লম্ব, এই পাশেটা কিন্তু ভূমি হচ্ছে। তাহলে যখন এই 90 ডিগ্রি কমপ্লিমেন্ট অ্যাঙ্গেলে যাওয়া হয় তখন ভূমিটা লম্ব হয়ে যায় আর লম্বটা কি হয়ে যায়, ভূমি হয়ে যায়। আমাদের বাকি 3টা অনুপাতের কাহিনীটাও কিন্তু এরকম ছিল। দেখো লম্ব আর অতিভুজ, এটা হচ্ছে ভূমি আর অতিভুজ, লম্ব হয়ে গেছে ভূমি, এই জন্য সাইন হয়ে গেছে তার কমপ্লিমেন্ট কজ। একইভাবে অতিভুজ বাই ভূমিকে সেক বলছি, এখানে জাস্ট ভূমিটা চেঞ্জ হয়ে যদি লম্ব হয়ে যায় তাহলে যে কমপ্লিমেন্ট অ্যাঙ্গেলের কারণে চেঞ্জ হচ্ছে, এই কারণে সেক হয়ে যাচ্ছে তার কমপ্লিমেন্ট কোসেক। একই কথা ট্যানের ক্ষেত্রে লম্ব ভূমি জাস্ট ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে, লম্বের জায়গাতে ভূমি, ভূমির জায়গাতে লম্ব হয়ে যাচ্ছে, তখন ট্যান হয়ে যাচ্ছে তার কমপ্লিমেন্ট কট। সো এই জিনিসটা, এই কমপ্লিমেন্টের ব্যাপারটা আসলো কিন্তু হচ্ছে কোণ দিয়ে। তাহলে এখানে আমরা 2 ধরনের সম্পর্ক দেখতে পাচ্ছি ফাংশনগুলোর মাঝখানে, একটা হচ্ছে অনুপাত দিয়ে, অনুপাত উল্টানোর ব্যাপার, যেমন দেখো লম্ব বাই অতিভুজ আর এখানে দেখো অতিভুজ বাই লম্ব, তাহলে সাইন আর কোসেক এরা হচ্ছে অনুপাতের উল্টা, একজন আরেকজনের কি বলা যায় 1/, মানে সাইন থিটা ইজিক্যাল টু আমি বলতে পারি হচ্ছে 1/, কোসেক থিটা, বা কোসেক থিটা ইজিক্যাল টু আমি বলতে পারি 1/, সাইন থিটা। এটা একটা সম্পর্কে গেল। এরকম সম্পর্ক কিন্তু তাহলে সাইনের সাথে কোসেক রয়েছে, সেকের সাথে হচ্ছে কে আছে কজ, কারণ সেক মানে কি অতিভুজ বাই ভূমি আর কজ মানে কি ভূমি বাই অতিভুজ, জাস্ট অনুপাতটা উল্টে দিলেই তাহলে আমরা বলতে পারি কস থিটা মানে হচ্ছে 1/, সেক থিটা, বা সেক থিটা মানে হচ্ছে 1/, কস থিটা। ট্যানের সাথে কটের সেম সম্পর্ক, লম্ব ভূমি, এখানে ভূমি লম্ব। সেটা গেল হচ্ছে অনুপাতের কনসেপ্ট। আবার কোণের কনসেপ্ট আসছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল যখন তুমি এই 2টা অ্যাঙ্গেলের মাঝখানে যখন চেঞ্জ করতেছো তখন ভূমি লম্ব যেহেতু চেঞ্জ হচ্ছে, সেই ক্ষেত্রে সম্পর্ক কার কার সাথে থাকতেছে, তখন সাইনের সাথে কিন্তু কজের সম্পর্ক আসছে, কমপ্লিমেন্টারি সম্পর্ক। সাইনকে আমরা কোসাইন বলে কজ বলতেছি, কোসেক বলতেছি সেককে, আর ট্যানের কো বলতেছি হচ্ছে কট। এই 2 রকমের সম্পর্ক আছে হচ্ছে আমাদের এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মাঝখানে। তো এই সম্পর্কগুলো যে কোণের সম্পর্ক, অনুপাতের সম্পর্ক তো আমরা অলরেডি ক্লিয়ার, অনুপাত নিয়ে ততক্ষণ কথাবার্তা বললাম। এবার কোণের কথায় আসি। কোণ খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আমাদের ম্যাথের জন্য। ম্যাথ করতে গেলে, ত্রিকোণমিতি ম্যাথ করতে গেলে এই কোণের ব্যাপারটা বারবার আসবে। কোণের এই ব্যাপারগুলো আমরা একটু এখন বোঝার ট্রাই করবো, যে কোণের যদি পরিবর্তন করা হয় বা বিশাল বিশাল কোণ যখন ইনপুট দেওয়া হয় তখন ত্রিকোণমিতিক ফাংশনগুলো আসলে কিভাবে বিহেভ করে সেটা একটু বোঝার ট্রাই করি। সেক্ষেত্রে আমাদের এখানে ফার্স্টে একটা জিনিস তো বুঝে গেলাম যে এই যে 2টা কোণ তাদের কোণের যোগফল কত হইতে হবে, 90 হইতে হবে, কারণ টোটাল তো 180 কমপ্লিট করা লাগবে। তো আমি যদি বলি এখানে থিটা হিসেবে কনসিডার করি, সাইন থিটা যদি আমি নিই, সাইন থিটার জন্য লম্বকে, এটাকে আমি থিটা বলছি, তাহলে ওর অপোজিট বাহু হচ্ছে ওয়াই, ওয়াই হচ্ছে লম্ব, ডিভাইডেড বাই
সাইনের ক্ষেত্রে কি থাকে, সাইনে আমরা জানি সাগরের লবণ অনেক, বা লবণ অতি অনেকে বলে। তো লবণ হচ্ছে মানে লম্ব হচ্ছে ওয়াই ডিভাইড বাই অনেক, মানে অতিভুজ হচ্ছে কত আর। একটা মজার জিনিস খেয়াল করে দেখো, এখন যদি এখানে সাইন না নিয়ে কজ নিই, আর কোন যদি আমি এই পাশেরটা নিই, কমপ্লিমেন্টটা নিই, খেয়াল করে দেখো আমি যদি লিখি কজ 90 ডিগ্রি মাইনাস থিটা, এখন কিন্তু আমি কোন এই পাশেরটা নিছি, যেহেতু এটা কোন নিছি তাহলে অপোজিট বাহু এক্স এটা হচ্ছে লম্ব, আর তার সাথের বাহু হচ্ছে ওয়াই এটা হচ্ছে ভূমি, যেহেতু আমি এটা কোন হিসেবে কনসিডার করছি। আর যেহেতু কজ লিখতেছি, কজের অনুপাত কি ছিল, ভূমি বাই অতিভুজ। তো এই কোণের জন্য ভূমিকে ওয়াই ডিভাইড বাই অতিভুজ তো আরের মতো আছে, কোণ চেঞ্জ করলে যার ভূমি আর লম্বা এদিক ওদিক হয়, অতিভুজ তো আর চেঞ্জ হয় না। এখানে একটা জিনিস খেয়াল করে দেখছো, ওয়াই বাই এটাও এটা ওয়াই বাই আর, তাহলে আমি বলতে পারি না যে কজ 90 ডিগ্রি মাইনাস থিটা আসলে সাইন থিটা। এই সেই কমপ্লিমেন্ট সম্পর্ক। তুমি যদি ত্রিকোণমিতিক ফাংশন কখনো চেঞ্জ করতে চাও তাহলে কমপ্লিমেন্ট অ্যাঙ্গেলকে ডেকে নিয়ে আসতে হবে, বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলকে ডেকে নিয়ে আসতে হবে। সেম ভাবে আমি চাইলে দেখাইতে পারি আসলে ট্যান থিটা হয়ে যাবে হচ্ছে কট 90 মাইনাস থিটা, কমপ্লিমেন্ট সম্পর্কে। কারণ যখন থিটা নিচ্ছ তখন হচ্ছে ট্যানের ক্ষেত্রে আমরা কি জানি, লম্ব বাই ভূমি। যখন থিটা নিচ্ছ তখন লম্ব হচ্ছে ওয়াই, ভূমি হচ্ছে এক্স। বাট যখন তুমি 90 মাইনাস থিটা নিচ্ছ, এখানে যদি তুমি কট অ্যাপ্লাই করো, কটের ক্ষেত্রে কি হয়, ভূমি বাই লম্ব। তো এটাকে যখন তুমি থিটা হিসেবে কনসিডার, কোণ হিসেবে কনসিডার করবে, ওর জন্য তো ভূমি হচ্ছে ওয়াই আর লম্বকে এক্স, তাহলে ওর জন্য অনুপাতটা তখন কি ওয়াই বাই এক্স আসবে না? দেখছো, তাহলে এটা হচ্ছে ট্যানের জন্য আসছে, এটা কটের জন্য আসছে, দুইটা তো সেম আসছে, এই জন্য আমরা বলতে পারি এরকম। তো 90 থেকে তুমি যদি কোণ মাইনাস করো তাহলে সেটা অনুপাতকে চেঞ্জ করে ফেলতে পারে, ফাংশনকে চেঞ্জ করে ফেলতে পারে। এটা খুবই খুবই স্ট্রং একটা কনসেপ্ট। মনে করো কোনো একটা ম্যাথে তুমি ম্যাথ করতে করতে একটা লাইনে আসছে হচ্ছে সাইন এক্স, বাট দেখতেছো যে না ম্যাথ সাইন দিয়ে করা লাগবে না, ম্যাথ করতে হবে কজ দিয়ে। তো সেই ক্ষেত্রে তুমি ডাইরেক্টলি কি করতে পারো, এটাকে কজ লিখে ফেলতে পারো, জাস্ট কোণের জায়গাতে কি করবে 90 মাইনাস অ্যাঙ্গেলটা দিয়ে দিবা। সাইনের কাছে যে অ্যাঙ্গেল ছিল সেই অ্যাঙ্গেলটাই যখন কজের কাছে যাচ্ছে তখন 90 থেকে মাইনাস হয়ে যাচ্ছে। কারণ কমপ্লিমেন্ট সম্পর্কে, পূরক কোণ সম্পর্কে দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হইতে হবে, দুইটা কোণের সমষ্টি। সো একটা যদি এক্স হয় তাহলে একটা 90 মাইনাস এক্স, এরকম। তো এইভাবে তুমি চেঞ্জ করতে পারো, বাট এই চেঞ্জগুলো কিন্তু লিমিটেড। সাইনকে চাইলে ট্যান বানাইতে পারবা না, তুমি সাইনকে তার কমপ্লিমেন্ট কজ বানাইতে পারবা, ট্যানকে তার কমপ্লিমেন্ট কট বানানো যাবে, সেককে তার কমপ্লিমেন্ট কোসেক বানানো যাবে। সো এই সম্পর্কগুলো হচ্ছে লিমিটেড, কোণ দিয়ে আমরা এইভাবে চেঞ্জ করতে পারি। তো এখানে এখন একটা মেজর কোশ্চেন চলে আসে যে আমরা তো সমকোণী ত্রিভুজ নিয়ে এতক্ষণ কাহিনী করলাম, সব কথাবার্তা সমকোণী ত্রিভুজ থেকে আসলো, নাম আসলো সমকোণী ত্রিভুজ থেকে, অনুপাত আসতেছে সমকোণী ত্রিভুজ থেকে, সব সমকোণী ত্রিভুজ থেকে আসতেছে, বুঝলাম ঠিক আছে। বাট সমকোণী ত্রিভুজের কোণ তো কখনো স্থূলকোণ হইতে পারে না, কারণ একটা কোণ 90 হয়ে বসে রয়েছে, অন্য কোনো কোণের মানই 90 এর বেশি হইতে পারে না। কিন্তু আমরা তো দেখি সাইন 120 ডিগ্রির মান, সাইন 1500 ডিগ্রি, সাইন 600 ডিগ্রি, 700 ডিগ্রি, যে কোনো কোণ সাইন ইনপুট নিচ্ছে, কাহিনী কি? ওগুলো কই থেকে আসলো? সাইনের উৎপত্তি হলো সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের বাইরে কেমনে গেল? সো এই কোশ্চেনটা মাথায় আসা উচিত সবারই। আমরা ম্যাথ করে ফেলি, বাট ম্যাথ বেঞ্চার আমি সবসময় বলি যে ম্যাথ করতেছি ঠিক আছে, বাট মাথায় সবসময় রিজন গুলো জানার একটা ক্ষুধা থাকতে হবে, একটা কিউরিয়াসিটি থাকা উচিত। তো এখন সেটা নিয়ে আলোচনা করব। তো আবার চলে যাব হচ্ছে সেই আর্যভট্টের কাছে, তার যে ইউনিট সার্কেলের যে কনসেপ্টটা ছিল, ওই কনসেপ্টটা থেকে আমরা বোঝার ট্রাই করবো যে সাইন কজ আসলে কি বুঝাইতে চাচ্ছিল, সাইন কজ কি আসলে শুধুমাত্র ত্রিভুজের ভিতরে আটকে পড়ে থাকবে কিনা, কারণ ও তো ইনিশিয়েট হইলো একটা বৃত্তের কাছ থেকে। সো বৃত্তের কাছে যে আমরা এবার আবার জিজ্ঞেস করি যে সাইন কজ আসলে আমাদের কি বুঝাইতে চায়। তো সাইন কজ কি বুঝাইতে চাই এটা বুঝতে গেলে আমাদের একটা বৃত্ত আঁকতে হবে, ইউনিট সার্কেল আঁকতে হবে। সো একটা ইউনিট সার্কেল আঁকলাম, এই বৃত্তটার ব্যাসার্ধ তাহলে কিন্তু হচ্ছে 1, এটা আবার খেয়াল রেখো। এখন কোণ তৈরি হবে, কোণ আনতে হবে, তাই না? সাইন কজ ট্যান কট যেহেতু আমরা বলছি, এখন কোণের ব্যাপারটা দেখতে চাচ্ছি, যদি স্থূল কোণ হয়ে যায় তখন কেমন কোণ হয়। এখন কোণ তৈরি করব কার সাথে? কোণ তৈরি করতে গেলে আবার একটা মাথায় কোশ্চেন আসছে যে কোণ তৈরি কার সাথে হয় আসলে, সেই ব্যাপারটাতে আবার একটু ফিরে যাইতে আমরা চলো। কোণ কিন্তু উৎপন্ন করবে অতিভুজ এসে, কারণ লম্ব আর ভূমি এরা তো অলওয়েজ টাইম 90 ডিগ্রি কোণেই থাকে, ওই কোণের মান তো তুমি চাইলেও ভ্যারি করাতে পারবা না, সমকোণ ত্রিভুজের জন্য ওটা ফিক্স 90 ডিগ্রি। তাহলে আমরা যে কোণটা ভ্যারি করতে পারবো, যে কোণটা আমরা সাইন কস ট্যান কটের কাছে ইনপুট হিসেবে দিতে পারবো, সেই কোণটা উৎপন্ন করবে কে? সেই কোণটা উৎপন্ন করবে অলওয়েজ টাইম অতিভুজ। এখন অতিভুজ উৎপন্ন করে কার সাথে কোণ? ভূমির সাথে নাকি লম্বের সাথে? এই কোশ্চেনটা আমরা এই ত্রিভুজকে একটু জিজ্ঞেস করে দেখি। এখানে অতিভুজ আমি এখানে আপাতত থিটা কোণটা দেখাই দিছি, এ পাশে থিটা কোণ দেখাইছি। সো অতিভুজটা যেহেতু এটা থিটা, থিটার অপোজিট বাহুকে আমরা বলে হচ্ছে লম্ব, আর থিটার সাথে বাহুকে বলে হচ্ছে আমরা ভূমি। তাহলে অতিভুজটা এই থিটা কোণ উৎপন্ন করছে কার সাথে? ভূমির সাথে। তাহলে এই পাশে চলে গেলেই তখন কার সাথে কোণ উৎপন্ন হবে? লম্বের সাথে। বাট একটা জিনিস খেয়াল করে দেখো, যখনই তুমি থিটা কোণটাকে ওই পাশেরটাকে থিটা কনসিডার করবা, তখন কিন্তু এইটা বাহু ভূমি হবে, এটা লম্ব হবে, কারণ আমরা জানি যেটা আমরা কোণ কনসিডার করি তার অপোজিট বাহু হয় হচ্ছে লম্ব, আর তার সাথের বাহু হয় হচ্ছে ভূমি। তাহলে আবারও থিটা কোণ কে কার সাথে উৎপন্ন করছে? অতিভুজ কার সাথে উৎপন্ন করছে?
ভূমির সাথে উৎপন্ন করছে। তো আমরা এখান থেকে বলতে পারি যে অতিভুজ সবসময় ভূমির সাথে আসলে কোণ উৎপন্ন করবে। অপোজিট যে কোণটা থাকবে ওটাকে অলওয়েজ আমরা এর জন্য কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হিসেবে কনসিডার করব। তো এবার এই যে ধারণাটা পাইলাম, এখন চলো আবার আমরা সেই আর্যভট্টের ইউনিট সার্কেলের কাছে যাই, তাহলে আমরা বুঝতে পারবো যে কোণ উৎপন্ন করব কিভাবে। এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকা আছে। সো ভূমি আসলে কোনটা হয়? আই থিঙ্ক সবাই জানো, এক্স অক্ষকে আমরা ভূমি হিসেবে কনসিডার করি, ওয়াই অক্ষকে লম্ব হিসেবে কনসিডার করি। তাহলে এক্স অক্ষের সাথে বা ভূমির সাথে কোণ উৎপন্ন করবে কে? অতিভুজ। এক্স অক্ষ তো অলরেডি বসে আছে, আমরা এখন অতিভুজকে ডেকে নিয়ে আসবো। সো অতিভুজ এই এক্স অক্ষের সাথে কোণ উৎপন্ন করবে, মূল বিন্দুতে ধরলাম। এখন যদি এরকমই অতিভুজ আঁকি তাহলে দেখো অতিভুজ আর এক্স অক্ষ কিন্তু একসাথে মিশে আছে, যেটাকে আমরা বলেছি 0 ডিগ্রি অ্যাঙ্গেল। তো এখন যেই এই অতিভুজটা মুভ করা শুরু করবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে আমরা বলি হচ্ছে পজিটিভ কোণ, আর ক্লকওয়াইজ ঘুরলে আমরা বলি হচ্ছে নেগেটিভ কোণ। কারণ হচ্ছে দেখো এটা কি এক্স অক্ষের পজিটিভ সাইড আর এটা ওয়াই অক্ষের পজিটিভ সাইড। সো এক্স অক্ষের পজিটিভ সাইড থেকে তুমি যদি ওয়াই অক্ষের পজিটিভ সাইডে যাইতে চাও, দুইভাবে যেতে পারবা, এভাবে ঘুরে যেতে পারবা অথবা এই যে এতখানি ঘুরে যেতে পারবা। কোনটা বেশি ইজি? এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে কোন ভাবে যাওয়া বেশি ইজি? অ্যান্টি ক্লকওয়াইজ নাকি এই যে ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ বেশি ইজি না? এই জন্য এটা প্রচলিত আছে যে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে বলবো হচ্ছে পজিটিভ কোণ, আর ক্লকওয়াইজ ঘুরলে বলবো হচ্ছে নেগেটিভ কোণ। এটাই, আর কিছুই না। তো যাই হোক, আমরা এবার তাহলে এটাকে একটু ঘুরাইলে একটু খেয়াল করে, এখানে খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আমরা বুঝবো। সো মনে করো ঘুরাইতে এখানে এসে থামাইলাম, তাহলে আমাদের একটা কোণ উৎপন্ন করে ফেললো না অতিভুজটা ভূমির সাথে? এই যে একটা কোণ উৎপন্ন করলো, এটা র্যান্ডম একটা কোণ বললাম, মনে করো থিটা, কোণ উৎপন্ন করছে। এখন অনুপাত বলতে গেলে, সাইন কস ট্যান কট বলতে গেলে তো ত্রিভুজ হওয়া দরকার। তো ত্রিভুজ এঁকে ফেলি, ত্রিভুজ কমপ্লিট করি। এখন যেখানে যা অতিভুজটা থামবে সেখান থেকে আমরা একটা লম্ব এঁকে নিলাম, কারণ কোণ অলরেডি উৎপন্ন কে করতেছে? অলরেডি তো অতিভুজ আর ভূমি তো আছেই। ভূমি হচ্ছে এক্স অক্ষ ফিক্সড হয়ে আছে, অতিভুজই ঘুরতেছে। তো অতিভুজ যেখানে যা থামবে ওখানে তৈরি হবে হচ্ছে লম্ব। এবার খেয়াল করার চেষ্টা করো এই লম্ব আর ভূমি আসলে কি বুঝাইতে চাই, ভালো মতো খেয়াল করে এখানে। তো এটা তো থিটা কোণ নিছি, রাইট? তাহলে এই মানটুকুন, এতটুকুন মান কি? ভূমি ত্রিভুজটা। আর এই মানটুকুন আসলে কি? লম্ব ত্রিভুজটা, রাইট? এখন যেহেতু এটা ইউনিট সার্কেল, তার মানে অতিভুজের মান কত? ক্যালকুলেশনের সুবিধাতে এটা হচ্ছে 1। তাহলে দেখো তো সাইন থিটা ইজিক্যাল টু কি হয়? সাইন থিটা ইজিক্যাল টু আমরা জানি লম্ব বাই অতিভুজ। সো লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজের মান তো 1। সো ভাগাকারে 1 দেওয়া না দেওয়া একই কথা। তাহলে এই লম্বের মানটা আসলে কি বুঝাইতে যাচ্ছে? সাইন বুঝাইতে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি এটাকে লম্ব না বলে এটাকে আমরা এখন সাইন থিটাও বলতে পারি। একইভাবে খেয়াল করে দেখো, যদি আমি কস থিটা লিখতে চাইতাম, কস থিটা লিখতে চাইলে কি হতো? কস থিটা লেখা হচ্ছে ভূমি বাই অতিভুজ। সো ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজের মান তো এখানে কত? ইউনিট সার্কেলের জন্য 1। তাহলে এই ভূমি আসলে কার মান বুঝে যাচ্ছে? কস থিটার ভ্যালু। তাহলে আমরা ভূমি না লিখে এইটুকুনকে কস থিটাও লিখতে পারি। আবার এটা যেহেতু এক্স অক্ষ ওয়াই অক্ষ, খুব ইন্টারেস্টিং একটা জিনিস হয়ে গেছে। দেখো অতিভুজ যেখানে যে থামছিল ওই বিন্দুটার এইটুকুন কি? ভুজ, আর এইটুকুন কি? কোটি। তাহলে ওই বিন্দুটা এখন আসলে কত হয়ে গেছে? কস থিটা কমা সাইন থিটা হয়ে গেছে না? দেখছো সবকিছু কত সুন্দরভাবে কানেক্টেড। আসলে কই ত্রিভুজ ছিল, সাইন কস ছিল, আমরা বিন্দুতে পর্যন্ত চলে আসতে পারলাম। সবকিছুই কানেক্টেড। এরকম যদি একটু এরকম কানেকশন গুলো বুঝা শিখো তাহলে দেখবে ম্যাথ কত সুন্দর, আসলে কত সুন্দর প্যাটার্ন আমাদের চারপাশে এরকম লুকানো থাকে। জাস্ট ওগুলো নিয়ে যারা চিন্তা করে তারা এই জোস জিনিস আবিষ্কার করে ফেলতে পারে। যাই হোক, সো তার মানে আমরা বলতে পারি সাইন কস আসলে বুঝাইতে চাই ভূমি আর অতিভুজ, সরি ভূমি আর হচ্ছে লম্ব, বা ভুজ আর কোটি। ভুজ মানে কি? ভুজ মানে কোন দিকে যাওয়া। সিম্পলি চিন্তা করে দেখো, আমি যদি বলি 3,7 একটা বিন্দু আছে, তো ভুজ কোনটা? 3। তো কোন দিকে যাবা 3? তুমি 3 যাবা হচ্ছে, সবাই আই থিঙ্ক অ্যান্সার দিতে পারছো, ডানে যাবা। কোন জায়গা থেকে? মূল বিন্দু থেকে। বাট এইটুকুন যদি 3 হয়, এইটুকুন মনে করো cos থিটা, তাহলে এই পাশের এইটুকুনও cos থিটা না আসলে? বা এইটুকুন যদি আমি 3 বলি, এটাও তাহলে 3 না? এরকম অনেকে বলবে যে ভাইয়া cos থিটা বলো কিন্তু 3 হতে পারে না। ওকে ঠিক আছে, ছোট একটা মান, যে কোনো মান বলো, বাট মানটা আমরা কি বুঝাচ্ছি আসলে? ভুজের মান আসলে কি বুঝাইতে চাই? ওয়াই অক্ষ থেকে দূরে যাওয়া বুঝাইতে চায় না? ডানে বা বামে যাওয়া মানে কি? ওয়াই অক্ষ থেকে দূরে যাচ্ছ। আর কোটির মান বা ওয়াই এর মান আসলে কি বুঝাতে চাই? উপরে উঠবা বা নিচে নামবা। কার উপরে বা কার নিচে? এক্স অক্ষ থেকে উপরে বা নিচে না? আমি যদি বিন্দু বসাতে বলতাম 3 আর 7, তাহলে তুমি আগে 3 ডানে যেতে, তারপর 7 উপরে উঠতে না? কোন জায়গা থেকে উপরে উঠতেছ? এক্স অক্ষ থেকে। তাহলে বলা যায় যে সাইন থিটা আসলে আমাদেরকে বুঝাইতে চায় যে ও কতটুকুন উপরে ছিল এক্স অক্ষের। এই জন্য কিন্তু সাইন প্রথম চতুর্ভাগ আর দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ। দেখছো আবার একটা সুন্দর একটা মিল।
কারণ প্রথম আর দ্বিতীয় চতুর্ভাগই তো এক্স অক্ষের উপরে রয়েছে, যখন এক্স অক্ষের নিচে চলে যায়, উপরে থাকলে যদি পজিটিভ বুঝাইতে চাই তাহলে নিচে গেলে নেগেটিভ হয়ে যাবে, সাইন কিন্তু এই দুইটা ঘরে নেগেটিভ। কজ কি বুঝাইতে যাচ্ছে, কজ এখানে ভুজ আছে, ভুজ মানে কার মান, এক্স এর মান, এক্স এর মান পজিটিভ কোন কোন চতুর্ভাগে, ডানে গেলে এক্স পজিটিভ হয়, রাইট? তো ডানে কোন কোন চতুর্ভাগ থাকে দেখো তো, ফার্স্ট কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট, এই দুই জায়গাতে কিন্তু কজ পজিটিভ, বাকি দুইটা ঘর কিন্তু কজ নেগেটিভ। এইভাবেই কিন্তু ওদের চিহ্নটাও ডিফাইন করা হয়েছে, কে কোন ঘরে পজিটিভ হবে কোন ঘরে নেগেটিভ হবে। তো যাই হোক, এখানে খুবই সুন্দর একটা জিনিস পাইলাম আমরা। তাহলে সাইন হচ্ছে বুঝাইতে চাচ্ছে যে এক্স অক্ষ থেকে কতটুকু উপরে উঠবে বা নিচে নামবে, আর কজ বুঝাইতে চাই যে ওয়াই অক্ষ থেকে কতটা ডানে থাকবে বা বামে থাকবে। এই ধারণা থেকে তখন আমরা বিশাল বিশাল কোণের ব্যাপারটাও বুঝে ফেলতে পারি। চলো আমরা এবার এই ত্রিভুজটাকে একটু ঘুরানোর ট্রাই করি। ত্রিভুজটা ঘুরে ঘুরে বা ত্রিভুজটা ঘুরবে না, অতিভুজ ঘুরলে ত্রিভুজ ঘুরে যায় আসলে। তো অতিভুজটা ঘুরে ঘুরে যদি এখান থেকে ঘুরে মনে করে এখানে অতিভুজটা ছিল, এখানে অতিভুজটা ছিল, ঘুরে মনে করে এখানে চলে আসছে, এবার কিন্তু স্টিল পসিবল। এবার দেখো কোণ তৈরি করে ফেলছে, এতখানি কোণ তৈরি করে ফেলছে এক্স অক্ষের সাথে, রাইট? বাট এই জায়গাতেও তো আমরা একটা ত্রিভুজ আঁকতেই পারি। তো আগের ত্রিভুজটা এখানে চলে আসতে পারে, সেটা একটু অ্যানিমেশনের সাহায্যে বোঝানো ট্রাই করি। চলো, এখানে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের মুভমেন্টটা খুব ভালো মতো একটু খেয়াল করো। সো মুভমেন্টে যাওয়ার আগে, কোণে ঘোরানোর আগে একটু আমরা আগের কথাগুলো রিপিট করি, যে কোণ উৎপন্ন করবে কে, অতিভুজ, কার সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে বা ভূমির সাথে। তো এখানে এই অতিভুজটা এক্স অক্ষের সাথে একটা কোণ অলরেডি উৎপন্ন করে রাখছে, এটা হচ্ছে আমরা ধরলাম থিটা। আর এটা সেই ইউনিট সার্কেল বা যার ব্যাসার্ধ হচ্ছে 1, মানে অতিভুজের মান হচ্ছে এখানে 1। সো অতিভুজটা যেখানে থেমে আছে এই জায়গাটা এক্স অক্ষ থেকে কত উপরে আছে, এক্স অক্ষ থেকে এতটুকুন উপরে আছে। আর আমাদের একটু আগে এটা দেখে নিলাম যে এক্স অক্ষ থেকে কতটা উপরে আছে এটা কি বোঝাইতে চায়, সাইন থিটা। তাহলে এই ভ্যালুটা হচ্ছে সাইন থিটা। আর কস বুঝাইতে চায় যে ওয়াই অক্ষ থেকে সে কতটা ডানে আছে বা বামে আছে, ডানে গেলে পজিটিভ বামে গেলে নেগেটিভ। সো এই অতিভুজটা কতটা ডানে আছে, ওয়াই অক্ষ থেকে এতটুকুন ডানে আছে, ওই ভ্যালুটাই আসলে কত, এটা কস থিটা বলা যায়। এটা আগের মতোই, এখানে হচ্ছে সূক্ষ্মকোণই ছিল, সূক্ষ্মকোণের জন্য তো এতক্ষণ দেখলামই। এবার হচ্ছে এই কোণটা আমরা একটু ঘোরাবো, যদি 90-এর উপরে চলে যায় তখন কাহিনী কি হয়। এবার কাহিনীটা খেয়াল করো, এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা যদি এখন 90 কোণে ঘুরে, 90 ডিগ্রি কোণে ঘুরে, এই অতিভুজটা কোথায় যায় থামে দেখবা, কারণ কোণ উৎপন্ন কিন্তু অতিভুজ করবে এক্স অক্ষের ধনাত্মকের সাথে। এখন যেমন থিটা কোণ উৎপন্ন করে আছে, আমি যে আরো 90 ডিগ্রি এটাকে ঘুরায় ফেলি, খেয়াল করছো কোথায় যায় থামছে। সো এইটুকুন সেই 90 ডিগ্রি কোণে ঘুরাইলাম, তাহলে আগে তো অলরেডি থিটা কোণে ঘুরেই ছিল, এখন 90 ঘুরছে, টোটাল কত কোণ হয়েছে, এটুকুন আমরা বলবো তাহলে 90 প্লাস থিটা। তাহলে যত কোণেই ঘুরুক না কেন, যেখানে অতিভুজটা থামবে ওইটা এক্স অক্ষ থেকে যতটা উপরে বা নিচে আছে সেটা হবে হচ্ছে সাইন থিটা। তাহলে দেখো তো এই জায়গাটা এক্স অক্ষ থেকে কতটুকুন উপরে আছে, এতটুকুন উপরে আছে, এই ভ্যালুটাই তাহলে কি বুঝাবে, সাইন থিটা বুঝাবে। কিন্তু এইটা একটু আগেই এই ত্রিভুজের কি ছিল, এই যে এই বাহু যেটা আর কি, এটা কি ছিল, কস থিটা ছিল না? তাহলে আমরা কি বলতে পারি না যে সাইন যখন 90 প্লাস থিটা হচ্ছে তখনও আসলে কস থিটা সমান ভ্যালু দিচ্ছে, আর যেহেতু উপরে আছে এই জন্য পজিটিভই থাকতেছে। একইভাবে যদি এবার কজের কথাটা একটু বলা ট্রাই করি, এখানে হচ্ছে এই যে অতিভুজটা এখানে এসে থামলো, এটা ওয়াই অক্ষ থেকে কতটা ডানে বা বামে আছে দেখো তো, অতিভুজটা এখানে এসে থামছে, অতিভুজটা ওয়াই অক্ষ থেকে এতটুকুন বামে আছে না? আর এই ভ্যালুটা, এই যে বাহুটা, এই বাহুটা একটু আগে, এটার মান তো একটু আগে দেখছিলাম, এটার মান আসলে কত, সাইন থিটা। তাহলে আমরা বলতে পারি যে কস যখন 90 প্লাস থিটা হচ্ছে সে কতটা বামে যাচ্ছে, সে বামে যাচ্ছে হচ্ছে সাইন থিটার সমান, যেহেতু বামে যাচ্ছে এজন্য মাইনাস। খেয়াল করছো, ওই এক কথাতে সবকিছু রিপ্রেজেন্ট করে দেওয়া যায়। কজ মানে হচ্ছে ওয়াই অক্ষ থেকে কতটা ডানে বা বামে আছে, আর সাইন মানে হচ্ছে এক্স অক্ষ থেকে কতটা উপরে আছে বা নিচে আছে। তুমি চাইলে এই ত্রিভুজটাকে আরো ঘুরায় দেখতে পারো, ত্রিভুজটাকে যদি আমি আবার 90 ডিগ্রি কোণে ঘুরাই, খেয়াল করো, সেক্ষেত্রে আগের জিনিসগুলো একটু মুছে নিই। সে ত্রিভুজকে আবার 90 ঘুরাচ্ছি, খেয়াল করো, এই যে, তাহলে এবার কিন্তু টোটাল 2 বার 90 ঘুরলো, টোটাল 2 বার 90 ঘুরলো, এই টোটালটুকুন তাহলে কত, 180 বা 90 ঘুরছে কয়বার, 2 বার। তাহলে আগের থেকে তো থিটা কোণে ঘুরেই ছিল অতিভুজটা, আরো 2 বার 90 ঘুরলো। তাহলে এবার আবার দেখি, সাইন 90 ঘুরছে 2 বার, সাথে আগের থেকে থিটা ঘুরেছিল, তাহলে এবার ভ্যালুটা কত আসে। সাইন কি বুঝাইতে চাই, এই যে 90 2 বার ঘোরার পরে অতিভুজটা কোথায় আছে, এখানে আছে। সাইন বুঝাইতে চাই অতিভুজটা এক্স অক্ষ থেকে কতটা উপরে আছে বা নিচে আছে, উপরে গেলে পজিটিভ, নিচে গেলে নেগেটিভ। দেখো তো
এই যে অতিভুজটা এক্স অক্ষ থেকে এবার কি নিচে আসছে এই ভ্যালুটুকুন, আর এই বাহুটা আমাদের অ্যাকচুয়াল যে ত্রিভুজ সেই ত্রিভুজের কি ছিল, সাইন থিটাই ছিল না। আমরা বলতে পারি না যে এটা সাইন থিটাই থাকবে, জাস্ট নিচে চলে গেছে এই জন্য নেগেটিভ। কজের ক্ষেত্রেও কিন্তু তুমি সেম দেখতে পারো, যদি বলো কজ 90 ইন্টু 2, 2 বার 90 ঘোরানোর পরে ভ্যালুটা কেমন হবে। সো এই যে 2 বার 90 আর সেই থিটা, এই টোটাল কোণ তাহলে হচ্ছে 90 ইন্টু 2 প্লাস থিটা। সো এবার এখানে দেখি তাহলে থামছে কোথায় অতিভুজটা, 2 বার 90 ঘোরার পর এখানে এসে থামছে। এখানে যখন এসে থামছে এটা ওয়াই অক্ষ থেকে কতটুকুন ডানে বা বামে আছে, দেখো তো এটা ওয়াই অক্ষ থেকে দেখো বামে আছে এইটুকুন, এই ভ্যালুটুকুন। তাইলে এই বাহুটা আমাদের অ্যাকচুয়াল যে ত্রিভুজটা ছিল শুরুতে তার কি আসলে কজ, তাহলে বলা যায় এখনো সে কস থিটাই আছে, জাস্ট বামে যাওয়ার কারণে মাইনাস হয়ে গেছে। এটা হচ্ছে 2 বার ঘুরাইলাম। যদি আমরা আর একবার একটু কষ্ট করে ঘুরায় দেখি, সো এই যে থিটা কোণে ঘুরেছিল 2 বার অলরেডি 90 ঘুরছে, আমরা আরেকটা 90 ঘুরাবো এটাকে। এই যে টোটাল 3টা 90 ঘুরে ফেললো, সরি বেশি ঘুরে ফেলছি, এই যে 3টা 90 ঘুরে ফেললো, রাইট। তাহলে আমরা বলতে পারি থিটা তারপর কয়টা 90 ঘুরছে, এই টোটালটা হচ্ছে 3টা 90 ঘুরছে। তাহলে এক্স অক্ষের সাথে টোটাল কোণ কত, থিটা প্লাস 3টা 90। এটার জন্য আবারও সাইনকে ডাকি, 90 ঘুরছে কয়বার, 3 বার, আর শুরুতে তো থিটা কোণ এমনিতে উৎপন্ন করেই ছিল। সো এটা কি ভ্যালু বলতে চাই, আবারও দেখো অতিভুজ থামছে কোথায়, এখানে। সাইন বলতে চাই হচ্ছে ও এক্স অক্ষ থেকে কতটা উপরে আছে বা নিচে আছে। দেখো তো অতিভুজটা এবার এক্স অক্ষ থেকে নিচে আছে, কতটা নিচে আছে, এই ভ্যালুটুকু নিচে আছে না। এই ভ্যালুটা আমাদের ইনিশিয়াল যে ত্রিভুজটা ছিল সেই ত্রিভুজের কি আসলে ভূমির সমান না এটা, তাহলে কস থিটার সমান না, আর নিচে আছে এই জন্য মাইনাস। খেয়াল করছো, যখন সাইন এখানে জোড় সংখ্যক বার 90 ঘুরানো হচ্ছে তখন সাইনই থাকতেছে, যখন বিজোড় সংখ্যক বার, এখানে 90 ইন্টু 1 বিজোড় ছিল, বিজোড় সংখ্যক বার সাইন ঘুরানো হয়েছে তখন সাইন কি হয়ে যাচ্ছে, কজ হয়ে যাচ্ছে। এখানে দেখো 3 বার 90 ঘুরানো হয়েছে বিজোড়। এই জন্য আমরা বলি যে যখন বড় বড় কোণ আসে, সাইন বা কজ বা ট্যান বা যে কোনো ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে যখন বড় বড় কোণ আসে তখন ওই কোণগুলো মেইনলি আসলে 90 এর সাপেক্ষে ঘুরায় ঘুরায় দেখতে হয় যে কতবার ঘুরানো হয়েছিল। জোড় সংখ্যবার ঘুরাইলে ফাংশন চেঞ্জ হয় না, বিজোড় সংখ্যবার ঘুরাইলে ফাংশন চেঞ্জ হয়ে যায়। এই হচ্ছে তার অ্যাকচুয়াল কাহিনী। সাইন কজের এই অ্যাকচুয়াল কাহিনীটা জানলে তখন এই সব জিনিস আসলে ক্লিয়ার হয়ে যায়। এখন দেখো আমি র্যান্ডম একটা ম্যাথ করে দেখাই। মনে করো সাইন তোমাকে দেওয়া হয়েছে 600 ডিগ্রি, এটার মান নির্ণয় করতে বলা হয়েছে, বাট সাইন তো আসলে 600 ডিগ্রি নেয় না। সাইন তো হচ্ছে সমকোণী ত্রিভুজের কাছ থেকে আসছে, তাহলে 600 ডিগ্রি হলে কিভাবে ওই যে ত্রিভুজটাকে আসলে ঘুরানো হয়েছিল, তোমাকে ওইটাই চেক করতে হবে এবার যে ত্রিভুজকে কয়বার ঘুরানো হয়েছিল আসলে। সো 90 ইন্টু সামথিং দিয়ে 600-র কাছাকাছি পৌঁছাইতে হবে যেন গ্যাপটা একটা সূক্ষ্মকোণ থাকে, ত্রিভুজের অ্যাকচুয়াল কোণ তো সূক্ষ্মকোণ হবে। সো 90 ইন্টু যদি আমরা 6 দিই, 6 নং 54 মানে 540 হয়ে গেল, ছিল হচ্ছে 600 ডিগ্রি, তাহলে 540 প্লাস 60, তাহলে এইটা হচ্ছে এই 60 হচ্ছে অ্যাকচুয়ালি ত্রিভুজের কোণ ছিল, সেই সূক্ষ্মকোণটা। বাকি যে 600 বানানো হয়েছিল, 600 আসলে কিভাবে বানানো হয়েছিল, ত্রিভুজটাকে ধরে ধরে 6 বার ঘুরানো হয়েছিল 90 ডিগ্রি। তো যেহেতু 6 বার ঘুরানো হয়েছে তাহলে দেখো সাইন ফাংশনটা সাইনই থাকবে, কারণ জোড় সংখ্যক বার ঘুরাইলে ফাংশন চেঞ্জ হয় না, বিজোড় সংখ্যক বার ঘুরাইলে ফাংশন চেঞ্জ হয়। একটু আগে কিন্তু আমরা সেটা এস্টাবলিশ করলাম। তারপরে সাইন অ্যাকচুয়ালি এবার তার কোণ পাবে, এটুকুন ছিল ঘুরানোর কাহিনী। আর অ্যাকচুয়াল সাইনের কোণ ছিল আসলে বা ত্রিভুজের অ্যাকচুয়াল কোণ ছিল হচ্ছে 60 ডিগ্রি, সেটা পাইলো। আর একটা কাজ একটু দেখতে হয় যে এতবার যে ঘুরাইছে, ঘুরায় ঘুরায় থামাইছে কোন জায়গাতে, সেটার উপর ডিপেন্ড করবে যে সাইন কি পজিটিভ বলবে নাকি নেগেটিভ বলবে। তো তুমি যদি দেখো আমরা চতুর্ভাগ হিসাব যদি করি, 6টা 90 ঘুরো, 1 2 3 4 5 6, 6টা 90 ঘুরে থামে নাই, প্লাস 60 মানে ত্রিভুজের কোণটা একটু সামনে আছে, 60 ডিগ্রি সামনে আছে। তাহলে কোন চতুর্ভাগ এটা, থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে কোন জায়গা থাকে, থার্ড কোয়াড্রেন্ট দেখো তো এক্স অক্ষের নিচে না। সো সাইন যখন এক্স অক্ষের নিচে চলে যায়, সাইন তো বুঝাইতে চাই যে ও কত উপরে থাকবে, যখন নিচে চলে গেছে তখন সাইন কি বলবে, নেগেটিভ বলবে। সো তখন আমাদের অ্যান্সার চলে আসে সাইন 60 ভ্যালু আমরা জানি √3/2। সো এইভাবে হচ্ছে মেইনলি ফাংশন পরিবর্তন হয়। যদি জোড় সংখ্যক বার ঘুরাও তাহলে চেঞ্জ হবে না, আর যদি বিজোড় সংখ্যক বার ঘুরাও তাহলে হচ্ছে ফাংশন চেঞ্জ হয়। এইটাই আমরা ম্যাথে ডাইরেক্টলি মুখস্থ করি এই জিনিসগুলা, কিন্তু আজকে এটাই বোঝানোর ট্রাই করলাম কাহিনীটা আসলে কি ঘটে, কেন এই কথাটা আমরা বলি। কোণের যখন ক্যালকুলেশন করি, কোণ যখন ভাঙাই আমরা, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। তুমি ত্রিকোণমিতির যতগুলো চ্যাপ্টার করবা সব চ্যাপ্টারে কম বেশি এটা আসবে। যখনই কোণের মান 90-এর উপরে চলে যায় তখনই আমরা এই কাজটা করে নিই, আগে দেখে নিই যে ওটাকে কতবার ঘুরানো হয়েছিল, কারণ 90-এর উপরে কোণ তো হওয়ার কথা না ত্রিভুজের। এই জিনিসটা ভালো মতো এই জন্য খেয়াল রেখো। আশা করি বুঝতে পারছো। সো যদি কোনো প্রবলেম মনে হয় এর পরেও আমাকে একটু জানাও।
আজকে আমি মেনলি ত্রিকোণমিতির একদম বেসিকটা বোঝানোর ট্রাই করলাম। আমার অনেক দিনের এটা ইচ্ছা ছিল, কারণ আমি নিজেও যখন স্টুডেন্ট লাইফে ছিলাম তখন জাস্ট ম্যাথ করতে পারতাম, নিয়মগুলো জানতাম, মুখস্থ করে সব অ্যাপ্লাই করে ফেলতে পারতাম, বাট জিনিসটা আসলে কি, কেন এরকম হয়, এই কেন কোশ্চেনের অ্যান্সার জানতাম না। সো সেটাই জানানোর চেষ্টা করছি। সো আমাকে একটু কমেন্টসে জানাও যে কেমন হইলো। আর তোমরা কমেন্ট করলে আসলে অনেক ভালো লাগে যে তোমরা জিনিসগুলো দেখতেছো, বোঝার ট্রাই করতেছো। আর ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করো, যারা এই জিনিসটা জানে না তাদেরকে একটু জানানোর ট্রাই করো। সো আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা।